আজকের আমাদের আলোচ্য বিষয় আলোর প্রতিসরণ। এটি দশম শ্রেণীর আলোর যে চ্যাপ্টারটি আসে তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আলোর প্রতিসরণের আগে আমরা যেটা পড়েছি যেটা আলোর প্রতিফলন ছিল, গোলীয় তলে আলোর প্রতিফলন। একটা রশ্মি যখন এটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায় তখন সে সরলরেখায় যেতে থাকে। এই সরলরেখায় যেতে যেতে আলোক রশ্মি যখন কোনো বাধা পায় বা মানে কোনো একটা অন্য মাধ্যমে যেতে চলেছে, এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যেতে চলেছে তখন এই দুই মাধ্যমের যে অংশটা, কমন অংশটা, এটাকে বলে বিভেদ তল। মানে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে একটা আলোক রশ্মি এখান থেকে একটা আলোক রশ্মি এই মাধ্যমে রয়েছে, এই মাধ্যমে যতক্ষণ যাচ্ছে ততক্ষণ সোজাভাবে যাচ্ছে, যেতে যেতে এই যে এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম, এই দুটো মাধ্যমের বিভেদ তল, এই বিভেদ তলে এসে পড়লো। বিভেদ তল মানে কমন যে সারফেসটা দুটোর। এই বিভেদ তলে আসার পর কি কি সম্ভব? একটা আলোক রশ্মি সেই প্রথম মাধ্যমেই ফিরে চলে গেল ধাক্কাকে। অনেকটা বলকে মাটিতে ফেললে বল যেমন বাউন্স ব্যাক করে ফিরে চলে আসে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আমরা প্রতিফলনটা করে ফেলেছি। নেক্সট হতে পারে এই মাধ্যমটা এই আলোক রশ্মির কিছু একটা অংশ, এই আলোর কিছুটা অংশ শোষণ করে নিল, এটাকে বলা হয় শোষণ। 3 নম্বর অংশ, এই দ্বিতীয় মাধ্যম মধ্যে আলোক রশ্মি প্রবেশ করলো এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে আলোক রশ্মি তার যে গতিপথ ছিল, ধরা গেল এই হচ্ছে তার গতিপথ, এখানে যাওয়ার কথা ছিল, সেই গতিপথ পাল্টে একটা অন্য দিক দিয়ে চলে গেল। এই যে অভিমুখের পরিবর্তন, এই গতিপথের পরিবর্তন, এই অভিমুখের পরিবর্তন, এটাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। এই প্রতিসরণে কিন্তু আলোর বেগেরও পরিবর্তন ঘটে। এখন একটা ঘটনা আমাদের মনে রাখতে হবে যে যদি লম্ব আপতন হয়, আলো যদি এরকম লম্ব ভাবে আপতিত হয়, ঠিক অবিলম্ব বরাবর যদি আপতিত হয়, তাহলে কিন্তু আলোক রশ্মি জাস্ট এইভাবে আসলে আলোক রশ্মির জাস্ট বেগের পরিবর্তন ঘটবে, কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন ঘটবে না, আলোক রশ্মি সোজাসুজি চলে যাবে। কিন্তু তির্যক ভাবের ক্ষেত্রে, এরকম কাত হয়ে যদি আলো যদি এসে পড়ে কোনো মাধ্যমের বিভেদ তলে, তাহলে কিন্তু আলোক রশ্মির বেগ ও অভিমুখ দুটোই পরিবর্তন ঘটবে। এখন ঘটনা হলো, আমরা প্রতিফলনে যেমন পড়েছিলাম প্রতিফলনের সূত্র, তেমন প্রতিসরণে পড়ব প্রতিসরণের সূত্র। আমরা জেনারেল কিছু জিনিস পড়ে নিই। যে রশ্মিটা আসছে, আমরা প্রতিফলনের ক্ষেত্রেও দেখেছিলাম, যে রশ্মিটা আসে তাকে আপতিত রশ্মি বলে। এই হচ্ছে বিভেদ তল, বিভেদ তলের উপর যে লম্ব তাকে বলা হয় অবিলম্ব। আলো রশ্মি যে পথে চলে গেল তাকে এক্ষেত্রে বলা হবে প্রতিসৃত রশ্মি। এবার সূত্রটা কি? প্রতিসরণের সূত্র। প্রতিফলনের মতো প্রথম সূত্র যেটা, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে আছে। মানে কিরকম? এই যে আপতিত রশ্মিটা, এই প্রতিসৃত রশ্মিটা আর এই অবিলম্বটা একই তলে আছে, মানে এখানে খাতার তলেতেই আছে। আপতিত রশ্মি, অবিলম্ব আর প্রতিসৃত রশ্মি একই সমতলে আছে। 2 নম্বর, একটা নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে, একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ও দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এখন আপতন কোণ কোনটা? আপতন কোণ হলো হচ্ছে আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে, আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে এই কোণটা হচ্ছে আপতন কোণ। প্রতিসরণ কোণ, প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে। সাধারণত আপতন কোণকে আই দিয়ে ও প্রতিসরণ কোণকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই সাইন আই বাই সাইন আর, এই অনুপাতটা ধ্রুবক হবে। এই অনুপাতটাকে, এই যে অনুপাতটা ধ্রুবক হলো, এটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয় এবং এই অনুপাতটিকে মানে মিউকে এই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, মানে এই মাধ্যমের, মানে যেখান থেকে এসছে সেই মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে গেল তার প্রতিসরাঙ্ক বলা হয়। এই যে দ্বিতীয় সূত্রটা, এই দ্বিতীয় সূত্রটা বিজ্ঞানী উইলব্রড স্নেল আবিষ্কার করেছিলেন। বিখ্যাত ডাচ বিজ্ঞানী উইলব্রড স্নেল আবিষ্কার করেছিলেন, সেই জন্য এই সূত্রটির নাম
স্নেলের সূত্র। এখন এই হচ্ছে আপাতন কোণ যদি আই হয়, প্রতিসরণ কোণ যদি আর হয়, সাইন আই বাই সাইন আর হচ্ছে ধ্রুবক হবে। এটাকে এইরকম একটা মিউ মানে ইউ এর সামনে এরকম যদি টেন দিই, এরকম মিউ অক্ষর দ্বারা একে প্রকাশ করা হয়। মিউ হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এবার দেখো প্রতিসরাঙ্ক কিন্তু দুটি সমজাতীয় রাশির মানে দুটোই সমজাতীয় রাশির অনুপাত। দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়াতে প্রতিসরাঙ্কর কিন্তু কোনো একক বা মাত্রা থাকবে না। প্রতিসরাঙ্ক কিসের কিছুর উপর নির্ভর করবে? প্রতিসরাঙ্ক নির্ভর করবে হচ্ছে মাধ্যম দ্বয়, দুটো মাধ্যম কি কি মাধ্যম তার উপরে, মাধ্যম দুটোর উষ্ণতার উপর নির্ভর করবে, আর আলো যেটা আসছে এই আলোটার কি কালারের মানে কি রঙের আলো বা তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে এই প্রতিসরাঙ্কর মানটা। এখন ঘটনা হলো উষ্ণতা যত বাড়াবো তত মাধ্যমের হচ্ছে প্রতিসরাঙ্ক কমবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, উষ্ণতা যত বাড়াবো তত হচ্ছে প্রতিসরাঙ্ক কমবে। 2 নম্বর ব্যাপার, তরঙ্গ দৈর্ঘ্য যত পরিবর্তন করব যত বাড়াবো প্রতিসরাঙ্কের কিন্তু পরিবর্তন হতে থাকবে। আমরা সাধারণত দেখি যে শূন্য মাধ্যমে বিভিন্ন বর্ণ মানে বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, বিভিন্ন রং লাল নীল হলুদ সবুজ যা আছে তার যে আলোর বেগ এগুলো সমান হওয়ার ফলে কি হয়, এদের কিন্তু ভিন্ন ভিন্ন যে আমি যদি অন্য মাধ্যম নিই মানে শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম নিই সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণের বেগ বিভিন্ন রকম হয়ে যায়। আর এই জন্যই যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, যত তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন ঘটে প্রতিসরাঙ্ক কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। মাথায় রাখতে হবে তাহলে লাল বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। আমরা ভিজিবল রিজিয়ন যেটা বলি মানে দৃশ্যমান আলোর মধ্যে হচ্ছে লালের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হবে। আর নীলের প্রতিসরাঙ্ক যদি মানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য নীলের কম, প্রতিসরাঙ্ক বেশি হবে নীল বেগুনি এগুলোর। এখন ঘটনা হচ্ছে প্রতিসরণ মানে আলোকরশ্মি অবিলম্ব দিক থেকে দেখলে সরে যাবে। এখন সরে যাওয়ার 2 ধরনের সরা হতে পারে। কিরকম হতে পারে? একটা হচ্ছে যে আলোকরশ্মি এই পথে যাওয়ার কথা ছিল, প্রতিসরণের পর আলোকরশ্মি এই দিকে সরে গেল। এইদিকে সরে যাওয়া মানে হচ্ছে অবিলম্ব তো এইদিকে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, অবিলম্ব এইদিকে, তাহলে ওই দিকে সরে গেল। মানে অবিলম্ব যেদিকে যাত্রাপথ যেটা ছিল তার থেকে অবিলম্ব যেদিকে ও অবিলম্ব থেকে দূরে সরে গেল। এটা কখন হবে? যখন আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যায়, মানে ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি যখন লঘু মাধ্যমে যায় তখন আলোকরশ্মির গতিপথের কি হয়, তার যে পথে যাওয়ার কথা তার থেকে সরে যাবে। কোন দিকে সরবে? অবিলম্ব যেদিকে তার থেকে দূরে সরে যাবে, অবিলম্ব এইদিকে ও উল্টো দিকে সরে যাবে। এখন এই যে কোণে ও সরে গেল এটাকে বলা হয় হচ্ছে আলোকরশ্মির কৌণিক চ্যুতি। এই কৌণিক চ্যুতির মান আমরা নির্ণয় করব। তার আগে আমরা জেনে নিই আলোকরশ্মি যদি লঘু থেকে ঘনর দিকে যায় সেক্ষেত্রে কি হবে। আলোকরশ্মি যদি লঘু থেকে ঘনর দিকে যায় তাহলে হচ্ছে প্রতিসরণের পর আলোকরশ্মিটি হচ্ছে অবিলম্বের দিকে সরে আসে। এবার আমরা প্রতিসরণের ফলে চ্যুতির মানটা নির্ণয় করব। এখন চ্যুতির মানটা যদি বের করি মানে আমাদের এই আলোকরশ্মির আপাতন কোণটা হচ্ছে পি কিউ এম, এটা আই। প্রতিসরণ কোণ হচ্ছে এস কিউ এন অথবা এন কিউ এস, এইটা হচ্ছে আর। আমাদের বের করতে হবে এইটুকু কত মানে আর কিউ এস বা এস কিউ আর কত এটা বের করতে হবে। খুব সহজ, পি কিউ এম আর এন কিউ আর এরা পরস্পর হচ্ছে বিপরীত কোণ, তাহলে এই এন কিউ আরটা হচ্ছে বিপরীত কোণ মানে আই। এই পুরো এন কিউ এস হচ্ছে আর আর এই এন কিউ আর হচ্ছে আই। তাহলে এই পুরোটা থেকে মানে এই পুরো আরটার থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই এই রশ্মিটা কত কোণে সরেছে পেয়ে যাব। তাহলে চ্যুতি কোণ হচ্ছে এন কিউ এস মাইনাস এন কিউ আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আর কিউ এস। তাহলে আর কিউ এস এর মানটা কত হবে? আর কিউ এস এর মানটা হবে হচ্ছে পুরোটা মানে আর মাইনাস হচ্ছে
এইটুকু আই। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা আসবে উল্টোটা। এবার আলোকরশ্মি যদি লঘু থেকে ঘনতে যায় তখন কি করব? সেক্ষেত্রে চ্যুতিটা কি হবে দেখি। সেক্ষেত্রে আলোকরশ্মির এই ক্ষেত্রে লঘু থেকে ঘনতে গেছে, লঘু থেকে ঘনতে যাওয়ার জন্য আলোকরশ্মি হচ্ছে অবিলম্বের দিকে সরেছে। তাহলে অবিলম্বের দিকে সরলে কি হবে, আমাদের এইটা এই পি কিউ এম এটা হলো আপতন কোণ, আই নাম দিলাম। প্রতিসরণ কোণ হচ্ছে এন কিউ এস, আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ, এই হচ্ছে আর হলো তার হচ্ছে নাম দিচ্ছি। এখন চ্যুতি কতটা হলো, এই যে এইটুকু যাওয়ার কথা ছিল এই পথ দিয়ে, ও গেছে এই পথ দিয়ে, তাহলে কৌণিক চ্যুতি এইটুকু সরে এসছে। এটা বের করবো কি করে, দেখো পি কিউ এম আর এন কিউ আর পরস্পর হচ্ছে বিপরীত কোণ। তাহলে পি কিউ এম যদি আই হয় তাহলে এই এন কিউ আর এটাও আই হবে। আমাদের বের করতে হবে হচ্ছে এই চ্যুতিটা মানে আর কিউ এস। সেটা কি করে বের করবো, এই পুরোটা থেকে এই ছোটটা মানে এই এন কিউ আর থেকে আমি যদি এন কিউ এস বাদ দিয়ে দিই তাহলেই পাবো হচ্ছে আর কিউ এস। তাহলে আর কিউ এস ইজ ইকুয়াল টু এন কিউ আর মানে পুরোটা মাইনাস এন কিউ এস মানে আই মাইনাস আর। এটা হচ্ছে চ্যুতি কোণ। দুক্ষেত্রেই আমরা চ্যুতিটা দেখলাম, এই চ্যুতিটা প্রমাণ দিতে পারে অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে এখান থেকে জাস্ট অঙ্ক দিয়ে দেয়। তাহলে কি হলো, ঘন থেকে লঘু আসলে আর মাইনাস আই হবে চ্যুতি কোণ, আর লঘু থেকে ঘন আসলে আই মাইনাস আর হবে হচ্ছে চ্যুতি কোণ। আসলে ব্যাপারটা যদি তোমরা ভেবে দেখো, যেটা হবে হচ্ছে বড় থেকে ছোটটা বাদ দিতে হবে। ঘন থেকে লঘুর ক্ষেত্রে হচ্ছে প্রতিসরণ কোণ বেশি বড়, প্রতিসরণ কোণ থেকে আমরা আপতন কোণ বাদ দিচ্ছি, আর লঘু থেকে ঘনর ক্ষেত্রে হচ্ছে প্রতিসরণ কোণটা ছোট হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে আপতন কোণ থেকে আমরা প্রতিসরণ কোণটা বাদ দিচ্ছি। এই হলো মোদ্দা কথা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে লম্ব আপতন। এখন যদি লম্ব আপতন নিই আমরা, লম্ব আপতনের ক্ষেত্রে কি হবে, লম্ব আপতনের ক্ষেত্রে হচ্ছে আলোকরশ্মি যদি একটা মাধ্যম থেকে যদি আরেক মাধ্যমে যায় তাহলে এখানে তাহলে মিউ প্রতিসরণ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। লম্ব আপতন হয়েছে, আইটা 0, সাইন আই 0 মানে সাইন 0 মানে 0ই, 0 বাই সামথিং মানে 0 বাই সাইন আর মানে 0ই, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 0। এবার ঘটনা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে আলোকরশ্মি হচ্ছে যে পথে এসছে সেই পথে চলে যাবে। এরপরে আমরা আসছি হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি এটা, এবার সাধারণত প্রতিসরাঙ্ক যখন নিই তখন একটা মাধ্যম থেকে আলোকরশ্মি একটা মাধ্যমে যায়। তো ঘন থেকে লঘুতে যেমন গিয়েছিলাম, আমরা ধরলাম এ থেকে বিতে গেল আলোকরশ্মিটা, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচ্ছি, তাহলে একটা মাধ্যমের সাপেক্ষে নিচ্ছি বলে এই প্রতিসরাঙ্কটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি হবে, এ মিউ বি যদি নিই সেটা ইকুয়াল টু হবে সাইন আই বাই সাইন আর। আইটা কি এ মাধ্যমের হচ্ছে আপতন কোণ, আরটা কি বি মাধ্যমের হচ্ছে প্রতিসরণ কোণ। এবার যদি আমি উল্টে দিই, আলোকরশ্মি যদি উল্টো যায় মানে এ মাধ্যম থেকে বি মাধ্যমে না এসে যদি বি মাধ্যম থেকে এ মাধ্যমে যায় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে সাইন আর বাই সাইন আই। ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই। আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে এসছে, তাহলে এই যদি হয় তাহলে এইখানকার আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আর, তাহলে এম ইউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আই বাই সাইন আর। আলোকরশ্মি যদি উল্টো যায় মানে এদিক থেকেই যায় তাহলে এটা তখন আপতন কোণ হয়ে যাবে, আরটা আপতন কোণ আর প্রতিসরণ কোণ হয়ে যাবে আই, তাহলে বি মিউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আর বাই সাইন আই। মানে আলোকরশ্মিটা রিভার্সিবিলিটি ব্যাপার থাকে, মানে এদিক থেকে এদিকে গেলে যা ঘটনা ঘটবে ওই দিক থেকে এদিকে গেলে একই ঘটনা ঘটবে। তাহলে এ মিউ বি কে বি মিউ এ দিয়ে গুণ করে দিলে দেখা গেল কি হবে, এই সাইন আই কেটে যাচ্ছে, সাইন আর কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 1। এবার আলোকরশ্মির যে এই প্রতিসরাঙ্কটা এ মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা এ মাধ্যমের বেগ আলোর বেগ আর বি মাধ্যমে আলোর বেগের অনুপাত হয়। তাহলে আমি বলতে পারি এম ইউ বি ইজ ইকুয়াল টু ভিএ হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ আর বি মাধ্যমে আলোর বেগ ইজ ইকুয়াল টু হলো হচ্ছে আমরা কি লিখেছি এম ইউ বি ইজ ইকুয়াল টু হলো সাইন আই বাই সাইন আর। এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে অঙ্কে লাগবে, অঙ্ক করতে গেলে বিভিন্ন প্রবলেম করতে গেলে লাগবে। এবার প্রশ্ন যেটা হলো সেটা হচ্ছে এই যে প্রতিসরাঙ্কটা আমরা নিচ্ছি এই প্রতিসরাঙ্কটা কিন্তু সম্পূর্ণভাবে হচ্ছে কোন একটা মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট, মানে কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে গেলে আরেকটা মাধ্যমের উপরে ডিপেন্ড করে এই প্রতিসরাঙ্কটা আসছে। কিন্তু আমাদের যদি একদম কোন একটা মাধ্যমের নির্দিষ্ট প্রতিসরাঙ্ক দিতে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার আর নয়, এবার বলবো পরম প্রতিসরাঙ্ক। এই পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রেও কারোর উপর ডিপেন্ড করতে হয়, মানে কোন একটা মাধ্যম থেকে আলোকরশ্মিকে আসতে হবে। কিন্তু এই ক্ষেত্রে পরমের ক্ষেত্রে না হয় শূন্য মাধ্যমকে নেওয়া হয়।
শূন্য মাধ্যম থেকে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে কোনো অন্য একটা মাধ্যমে, আর শূন্য মাধ্যমে আপতন কোণ যদি আই হয়, ওই মাধ্যমে প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর কে বলা হয় হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। যেহেতু শূন্য মাধ্যমের সাপেক্ষে নিচ্ছি তাই এটাকে পরম প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। এখন ঘটনা যেটা হচ্ছে, তাহলে কি হবে ওখানে, ওই মিউ ইকুয়াল টু কি হবে সাইন আই বাই সাইন আর, যেমন এখানে ওই আগের নিয়মের মতো শূন্য মাধ্যমে আলোর বেগ বা হচ্ছে জড় মাধ্যমে, মানে যে মাধ্যমটা নিয়েছি সেই মাধ্যমে আলোর বেগ। এবার আমরা করছি হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আনার চেষ্টা করছি, এটা আমাদের অঙ্কে লাগবে। ধরা গেল এ মাধ্যম থেকে আলোক রশ্মি বি মাধ্যমে গেছে, তাহলে এ আর বি মাধ্যমে পরম প্রতিসরাঙ্কগুলো ধরে নিচ্ছি মিউ এ বাই মিউ এ আর মিউ বি, দুটো পরম প্রতিসরাঙ্ক। এবার এই দুটো মাধ্যমে আলোর বেগ ধরে নেওয়া হলো, এতে হচ্ছে ভিএ আর বিতে হচ্ছে বিবি, আর শূন্য মাধ্যমে আলোর বেগ কি ধরে নিই, সি ধরে নিই। তাহলে মিউ এ ইজ ইকুয়াল টু কি সি বাই ভিএ, কারণ কি মিউ এ মানে যদি মানে পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে পরম প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই হচ্ছে ওই এ মাধ্যমে আলোর বেগ, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ যেহেতু এ সি ধরেছি তাহলে সি, আর এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভিএ, মিউ বি ইজ ইকুয়াল টু সি শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই বি মাধ্যমে আলোর বেগ ভিবি। এবার ঘটনা হচ্ছে তাহলে এ মিউ বি ইজ ইকুয়াল টু কি হবে, ভিএ বাই ভিবি। এখান থেকে ভিএ ইজ ইকুয়াল টু কি হবে, এটা যদি এখানে ভিএ করে নি, ভিএ আর মিউ বিটা তাহলে চলাচল আসবে সি বাই মিউ এ, আর এখানে হবে সি বাই মিউ বি। এই দুটোর ক্ষেত্রে আমি ভিএ আর ভিবির মান এই দুটো সমীকরণ থেকে বের করে নিয়েছি, সিসি কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে এ মিউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ বি বাই মিউ এ। তাহলে কোনো মাধ্যমের পরম, তাহলে আমি যেটা পেলাম কোনো মাধ্যমের যদি আমি প্রতিসরাঙ্ক নিই বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটা উল্টো করে হয় হচ্ছে, যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করতে চাই তাহলে সেটা হবে বি এর প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক বাই এর পরম প্রতিসরাঙ্ক। এটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে লাগবে, এই প্রমাণটাও দিতে পারে, অথবা এটা কিন্তু এই সমীকরণটা কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব। কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে, উপরে থাকবে হচ্ছে বি এর পরম প্রতিসরাঙ্ক আর নিচে থাকবে হচ্ছে এ এর পরম প্রতিসরাঙ্ক। এবার এমন যদি হয় যে এ বি দুটো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক যদি সমান হয়ে যায়, মানে মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু যদি মিউ হয়ে যায়, তাহলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। দুই জায়গায় মিউ বসিয়ে দিলে কেটে যাবে, এক হয়ে যাবে, তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আর, বা সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এক যেহেতু, তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আর, বা সাইন আমি ক্যান্সেল করে দিলাম, হয়ে গেল হচ্ছে মানে অ্যান্টি সাইন নিয়ে সাইন ইনভার্স নিয়ে, সাইন ইনভার্স নিলে হচ্ছে সাইন ইনভার্স সাইন আই, সাইন ইনভার্স সাইন আর, সাইন চলে গেল, তাহলে আই ইজ ইকুয়াল টু আর। মানে এক্ষেত্রে হচ্ছে প্রতিসরণ যদি হয় সেক্ষেত্রে আলোক রশ্মি, মানে যদি আমরা যদি এমন নিই যে দুটো মাধ্যমেরই প্রতিসরাঙ্ক সমান, তাহলে আলোক রশ্মি সোজা বেরিয়ে চলে যায়, যেটা হয় কাচের মধ্যে গ্লিসারিনের মধ্যে কাচের টুকরো ফেললে আর কি কাচটাকে দেখতে পাওয়া যায়, কারণ কি আলোক রশ্মি একদম সোজা কাচ আর গ্লিসারিনের মধ্যে কোনো রকম ব্যাকা ঝাঁকার ব্যাপার নেই, তো সোজাসুজি বেরিয়ে চলে যায়, ফলে আমরা আলাদা করে দেখতেই পাই না। এবার হচ্ছে প্রতিসরণের ফলে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের একটা সম্পর্ক, এই প্রতিসরণের ফলে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সম্পর্ক কিন্তু আমাদের লাগবে। মিউ ইজ ইকুয়াল টু কি, মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি আমরা দেখলাম। এবার ভি সি ইজ ইকুয়াল টু কি, সি ইজ ইকুয়াল টু ধরে গেল এন ল্যামডা, আর ভি ইজ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে এন ল্যামডা ড্যাশ। মানে এবার এখানে আমরা বসিয়ে দিলাম ভিটা, সিটা হচ্ছে আলো, আমরা জানি বায়ুতে আলোর বেগ, আর ভিটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। এইগুলো বসিয়ে দিলে এন এন কেটে যাচ্ছে, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এন এন কেটে গেছে ল্যামডা বাই ল্যামডা ড্যাশ। ল্যামডা কি, এটা হচ্ছে আপতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রতিসৃত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। মানে আমরা বুঝতে পারছি এইটা হলো হচ্ছে আসলে শূন্য মাধ্যমে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো হচ্ছে যে আমি মাধ্যমটা নিয়েছি সেই মাধ্যমে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আমরা একটা ঘটনা দেখব, সেটা হলো কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ। কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ। একটি কাচের স্ল্যাব, এই কাচের স্ল্যাব দিয়ে আমরা এবার যেটা দেখবো কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ। পড়ার আগে একটা মজার ঘটনা আমরা দেখে নিই। এই কাচের স্ল্যাবে অ্যাকচুয়ালি কী হয়, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে যখন তোমরা কোনো কারণে অসুস্থ হলে এবং ডাক্তারের কাছে গেলে, ডাক্তার দেখাতে গেলে দেখবে এরকম একটা কাচের স্ল্যাবের রাখা থাকে, তোমার হচ্ছে তার নিচে সব বিভিন্ন প্রেসক্রিপশন বা বিভিন্ন রকম ওষুধের নাম টাম এটা ওটা ডাক্তারের টেবিলে রাখা থাকে, বা বিভিন্ন অফিসে কাচের স্ল্যাব একটা দেওয়া থাকে, কাচের স্ল্যাবের তলায় অনেকগুলো এরকম কাগজপত্র দেখা থাকে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে কাচের স্ল্যাব রাখার ফলে ওই বস্তুগুলো বেশ কিছুটা সরে যায়। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই কাচের স্ল্যাবের মধ্য দিয়ে জিনিসটার দিকে দেখাও যে এই
যখন তুমি কাঁচের স্ল্যাবকে দিয়ে দেখছো তখন দেখো এই যে কোনাকুনি লক্ষ্য করে দেখো এই সরলরেখাটা যেটা অ্যাকচুয়ালি সত্যিকারের সরলরেখা, কিন্তু এখানে সরলরেখাটা এক জায়গায় রাখছে না, মনে হচ্ছে যেন বেঁকে গেছে। এই সরলরেখা, এই যে সরলরেখাটা আর এই সরলরেখাটা যেন আলাদা আলাদা মনে হচ্ছে এখানে। কিন্তু বাস্তবে আমি কাঁচের স্ল্যাবটা সরিয়ে দিই দেখো একই রকম একটা সরলরেখা, সত্যিকারের সরলরেখা। কিন্তু এখানে আমি যখন এটাকে আবার আনছি, কাঁচের স্ল্যাবটাকে আবার যখন নিয়ে আসছি, তখন দেখো বস্তুটা যেই কাছে এগোচ্ছি তোমরা দেখো আস্তে আস্তে এই দিকটা লক্ষ্য করো যে এই লাইনটা কিন্তু আর এক লাইনে নেই, বেঁকে যাচ্ছে। মানে আমরা বলতে পারি যে একটা পার্শ্বীয় সরণ কিন্তু ঘটে যাচ্ছে। প্রতিবিম্ব এখানে যে ছবিটা দেখছি তার সঙ্গে এই ছবির এই পার্শ্বীয় সরণটা ঘটছে। এটা কিন্তু বাস্তবে কিন্তু নেই। বাস্তবে আমি বারবার বলছি, বাস্তবে যখন আমরা এই কাঁচের স্ল্যাবটাকে সরিয়ে দিচ্ছি আমরা কিন্তু দেখছি এটা আদতে একটা সরলরেখা, কিন্তু এটা আনার পর কাঁচের স্ল্যাব আমাদের এই সরলরেখাটাকে একটু সরিয়ে দিয়েছে। দেখো এই সরলরেখাটা এখানে কিন্তু একই লাইনে আর নেই, একটু উপরে উঠে গেছে। মানে কাঁচের স্ল্যাবে পার্শ্বীয় সরণ ঘটে, কি করে আমরা এবারে দেখছি সেটা। এবার কাঁচের স্ল্যাবকে সরিয়ে রেখে আমরা বাস্তবে এটা প্রমাণ করি। এই এবিসিডিটা ধরা গেল একটা কাঁচের স্ল্যাব বলে বানিয়েছি। এখানে পিকিউ ইসেতে পিকিউ তলে এই আলোক রশ্মিটা মানে এবি তলে পিকিউ আলোক রশ্মিটা পড়ে এর ভিতর দিয়ে অবশ্যই একটা প্রতিসরণ হবে। এই এবি স্তরে একটা প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের ফলে হচ্ছে কিউআর পথে আসছে এবং কিউআর পথে এসে সিডি তলে পড়ছে, সিডি তল থেকে একটা প্রতিসরণ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এক্ষেত্রে আপাতন কোণ I1, এক্ষেত্রে প্রতিসরণ কোণ হচ্ছে R1। এক্ষেত্রে যদি আমি ধরে নিই আপতন কোণটাই হচ্ছে এক্ষেত্রে হচ্ছে R2 আর প্রতিসরণ কোণটা হচ্ছে I2। এই হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো এই পথে দিয়ে এরকম বেরিয়ে যাওয়ার কথা হলো। কিন্তু ঘটনাটা কি হলো, ও এই ঘটনাটা ঘটার ফলে ও কিন্তু এই পথে বেরিয়ে গেল। মানে এখানে দেখতে পাচ্ছি আমরা ছবি দেখে কিন্তু তোমাদের বোঝা যাচ্ছে যে আলোক রশ্মি যেমন ভাবে যাওয়ার কথা ছিল ঠিক সেই সমান্তরালে বেরিয়ে গেল। কিন্তু ব্যাপার যেটা, এটা গেল ঠিক এই সব জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে যাওয়ার কথা, আর ও গেল এই জায়গা দিয়ে, বলে একটা পার্শ্বীয় সরণ ঘটে যাচ্ছে। এই ঘটনাটাই কিন্তু আমরা একটু আগে কাঁচের স্ল্যাবে দেখতে পেলাম। এবার ঘটনাটা হলো যে একটা আমরা কি দেখি, এবার এবি তলে কি হলো, এবি তলে এ মিউ জি হবে। A4 হচ্ছে এখানে এআর এর থেকে এটা নিয়েছি, আর জি হচ্ছে গ্লাসের থেকে জি নিয়েছি। তাহলে এ মিউ জি মানে এআর টু গ্লাস, এ মিউ জি ইজ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। এবার যদি আমি নিই হচ্ছে ডিসি তল বা সিডি তলে জি মিউ এ মানে গ্লাস টু এয়ার, জি মিউ এ ইজ ইকুয়াল টু সাইন R2 বাই I2। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, সেটা হচ্ছে এই এন ড্যাশ, এই এন ড্যাশ আর N1 আর N1 ড্যাশ, এই দুটো মানে এইটা আর এইটা, এরা দুজনের সমান্তরাল সরলরেখা। আর এই কিউআরটা একটা ভেদক। তাহলে আমি বলতে পারি কোণ হচ্ছে এন ড্যাশ কিউ আর, মানে এই কোণটা মানে R1টা, আর N1 আর কিউ মানে R2টা পরস্পর কি কোণ, এরকম ভাবে রয়েছে জেড টাইপের কোণটাকে কি বলে, একান্তর কোণ। আর একান্তর কোণ সমান হয়, তাহলে R1 R2 সমান। R1 R2 সমান হলে কি হবে, সাইন R1 আর সাইন R2 সমান হবে। এখানে এই জিনিসটা দেখানো হয়েছে। এবার ঘটনা হচ্ছে এইটা এখানে বসিয়ে দিয়েছি আমি, এই যে সাইন R2 জায়গায় সাইন R1 বসিয়ে দিয়েছি। তাহলে এবার আমি এ মিউ জি আর জি মিউ এ গুণ করে দিলাম, এই সাইন R1 সাইন R1 কেটে গেলাম, হয়ে গেল হচ্ছে সাইন I1 বাই সাইন I2। এবার এ মিউ জি আর জি মিউ এ আগে দিয়ে দেখেছিলাম আলোর যেহেতু মানে বিপরীত ধর্ম আছে, এটার গুণফলটা এক হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন I1 ইজ ইকুয়াল টু বাই সাইন সাইন I1 বাই সাইন I2 ইজ ইকুয়াল টু 1। কোনাগুনি গুণ করে দিলে হবে সাইন I1 ইজ ইকুয়াল টু সাইন I2, সাইন উঠিয়ে দিলে হবে I1 ইজ ইকুয়াল টু I2। তার মানে যে কোণে ও আপতিত হয়েছিল সে কোণে ও বাইরে থেকে বেরিয়ে চলে যাবে, মানে ওরা পরস্পর সমান্তরাল যাবে। অবশ্যই পাশাপাশি একটা সরণ ঘটবে, কিন্তু পরস্পর ওরা যে কোণে এসেছিল সে কোণেই বেরিয়ে যাবে। বোঝা গেল ঘটনাটা? এরপর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রতিসরণকের সঙ্গে ল্যামডার সম্পর্ক। এটাকে আমরা কোশিস সূত্র বলি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে এরকম টাইপের একটা সমীকরণ হয়, মিউ ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। মানে আমরা বলতে পারি মিউ আর ল্যামডা পরস্পর হচ্ছে ব্যস্তানুপাতিক।
এইটা আমরা বলতে পারছি মানে মিউ ল্যামডার হচ্ছে 2 ঘাতের হচ্ছে সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা বাড়লে হচ্ছে মিউ কমবে, ল্যামডা বাড়বে মানে এই জন্যই হচ্ছে ল্যামডা বেশি হচ্ছে লাল আলোর হচ্ছে মিউ কম, আর ল্যামডা কম হচ্ছে নীল বা বেগুনি আলোর হচ্ছে ল্যামডা হচ্ছে বেশি। এখন ঘটনা হচ্ছে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো। এই প্রমাণটা খুব যায়, ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এখানে I1 হচ্ছে আপতন কোণ যে কোণে এসে পড়েছে, I2 হচ্ছে যে কোণে বেরিয়ে গেছে, মাইনাস হচ্ছে এ কে বলে হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, এই কোণটা, এই কোণটা মানে এখানে আমি বলতে পারি BAC, এটা প্রতিসারক কোণ, আর ডেল্টা হচ্ছে যে চ্যুতিটা হয়েছে সেই চ্যুতিটা। এটা প্রমাণ করার আগে আমরা কিছু প্রিজম সম্বন্ধে কিছু জেনে নিই, তারপর আমরা এই প্রমাণে আসবো। সবার প্রথমে তোমাদের আমরা যেটা করি সেটা একটা প্রিজমের সঙ্গে একটা পরিচয় ঘটাই। এই হচ্ছে প্রিজম, তোমরা দেখলেই বুঝতে পারবে এরকম টাইপের হচ্ছে প্রিজম দেখতে হয়। এর মধ্যে আলো পাঠালে তোমার হচ্ছে সাদা আলো পাঠালে একটা বিভিন্ন আলোর তুমি বর্ণনা দেখতে পাবে। এখন ঘটনা হলো এই প্রিজমের বিভিন্ন অংশের সম্বন্ধে এবার আমরা ধারণা পাবো। এখন আমরা এখানে একটা প্রিজমের চিত্র এঁকেছি, এগুলো দেখে আমরা প্রিজমের পাশে একটা প্রিজমও রাখা আছে, পাশে এই প্রিজম থেকে আমরা এই চিত্রটার সঙ্গে মিলিয়ে বিভিন্ন অংশগুলো সম্বন্ধে একটু ধারণা পেয়ে যাই। প্রথম হচ্ছে এই যে প্রিজমটা আমরা যেটা এঁকেছি সেই প্রিজমের হচ্ছে দুটি প্রতিসারক তল রয়েছে, একটা হচ্ছে DEHK মানে ওই দিকের তলটা, তোমরা যদি এইটার ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে প্রতিসারক তল, এই যে এইটা হচ্ছে একটা প্রতিসারক তল আর এইটা একটা প্রতিসারক তল। এখানে হচ্ছে তোমরা বুঝতে পারছো আরেকটা প্রতিসারক তল হবে হচ্ছে EFGH মানে এইটা EFGH, এটা একটা প্রতিসারক তল, আর এই উল্টো দিকটা মানে এই দিকটা একটা প্রতিসারক তল, এই দিকটা একটা প্রতিসারক তল গেল। তোমরা বুঝতে পারলে। এবার যেটা হলো প্রান্ত রেখা, তাহলে কোনটা হবে প্রান্ত রেখা? এখানে বলছে EH হচ্ছে প্রান্ত রেখা, মানে আমরা যদি এই প্রিজমে ধরি এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রান্ত রেখা। নেক্সট হচ্ছে প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ কোনটা? প্রতিসারক কোণ করার জন্য আমরা প্রিজমটাকে সোজা করে খাড়া করে রাখি, আমরা প্রিজমটাকে এরকম সোজা খাড়া করে রেখেছি, তাহলে প্রতিসারক কোণ কোনটা হবে? এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে প্রতিসারক কোণ। মানে এখানে যদি আমরা দেখি এই চিত্রতে হবে হচ্ছে DEF বা DEF হতে পারে, এই হচ্ছে এই কোণটা হচ্ছে প্রতিসারক কোণ হবে। এখন এই প্রিজমের ক্ষেত্রে এই একটা প্রান্ত, আর যদি আমরা এটাকে উল্টে এই উপরটা একটা প্রান্ত, আর যদি আমরা উল্টে দিই তলাটা একটা প্রান্ত হবে, মানে এই একটা প্রান্ত আর এই দিকটা একটা প্রান্ত, এই যে দুটো প্রান্ত আছে। এরপরে আমরা শিখব পাতলা প্রিজম। কাদের বলে পাতলা প্রিজম? যার ক্ষেত্রে এই প্রতিসারক কোণটা মানে এই কোণটা যার ক্ষেত্রে কম হবে, কত কম? 10 ডিগ্রির কম হবে, তাকে বলবো হচ্ছে পাতলা প্রিজম। আমাদের হিসাবগুলো যে ক্যালকুলেশনগুলো করি আমরা সবই প্রায় পাতলা প্রিজমের জন্যই করা হয়। তাহলে সেই প্রুফটা শুরু করছি, সেটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এই প্রুফটা। এই সেই প্রিজমের একটা তল, এটাকে বলা হয় হচ্ছে প্রধান ছেদ। প্রধান ছেদ কোনটা নেব? দেখো প্রিজম একটা 3D স্ট্রাকচার, আমরা যেহেতু ত্রিমাত্রিক স্ট্রাকচারটাকে দ্বিমাত্রিক রেখে যদি আমাদের খাতায় দ্বিমাত্রিক করতে হয়, তাহলে এখন প্রিজমটাকে আমরা যদি সেই ভালোর মতো আড়াআড়িভাবে ছাড়াতে থাকি তাহলে একটা পাতলা স্তর নিলাম, মানে এই যদি প্রিজম নিই এর মধ্যে এরকম এই ত্রিভুজাকৃতি যদি একটা জাস্ট লেয়ার নিই, যদি নিলাম ওই উপরের লেয়ারটা নিলাম, সেটা হচ্ছে প্রধান ছেদ। মানে প্রধান ছেদ হবে ABC, এই উপরের লেয়ারটা জাস্ট, আরগুলো নিলাম না, কারণ তার ক্ষেত্রে তো 3 ডাইমেনশন হয়ে যাবে ব্যাপারটা। এর মধ্যে এই রশ্মিটা, এই ধরা গেল এই রশ্মি PQ এসে পড়েছে এই AB তলে, আসার পর হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে QR পথে বেরিয়ে গেছে, QR পথে হচ্ছে AC তলে এসে পড়েছে, তারপর ওখান থেকে প্রতিষ্ঠিত হয়ে RS পথে বেরিয়ে চলে গেছে। ওর যাওয়ার কথা ছিল হচ্ছে এই পথ দিয়ে, ও গেল এই পথ দিয়ে, তাহলে চ্যুতি কতটা বের করবো কি করে? এটাকে আমি ডট করে বাড়িয়ে দিয়ে এই PQটাকে বাড়িয়ে দিলাম M পর্যন্ত, আর এই RS কে পিছন দিকে বাড়ালাম, তাহলে এই মাঝখানে ওরা যে এখানটা এই যে কোণটা তৈরি করলে দুটো সরলরেখা, এই ডেল্টাটাকে বলবো হচ্ছে চ্যুতিকোণ।
এখানে আমরা কি করলাম, এবি তলের উপরে একটা লম্ব টেনে এটা এখানে বাড়ির লম্ব টানলাম, এখানেও হচ্ছে এসি তলের মধ্যে একটা লম্ব টানলাম, এই দুটো হচ্ছে ও বিন্দুতে ধরা গেল, ছেদ করলো। এবার এখানে কি হলো, এই পি কিউ N1 এটা একটা আমার আপতন কোণ, এর মানটা ধরা গেল I1। তারপর হচ্ছে আর কিউ ও এটা হলো প্রতিসরণ কোণ R1। আর এই ক্ষেত্রে যদি ধরি তাহলে কিউ আর ও এটা আপতন কোণ R2 আর প্রতিসরণ কোণ হবে হচ্ছে N2RS। এটাকে প্রতিসরণ কোণকে হচ্ছে আমরা I2 ধরছি। এই হচ্ছে ঘটনা। এবার আমরা যদি কোণটা ডেল্টা, এবার এ কিউ ও আর এই চতুর্ভুজটার এই চতুর্ভুজটার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, লম্ব করে এঁকেছি আমরা। তাহলে এই বাকি এই দুটো কোণের যোগফল কত হবে, একটা চতুর্ভুজের 4টে কোণের যোগফল হয় 360 ডিগ্রি। তাহলে দুটো এই বিপরীত দুটো কোণ যদি 90 90 180 হয়ে যায়, তাহলে এই উপরের কোণটা মানে এই প্রতিসারক যে কোণটা উপরে রইল, মানে প্রধান যে প্রতিসারক কোণটা হচ্ছে এই প্রতিসারক কোণ আর এই ওই কোণ মানে হচ্ছে কিউ ও আর, এই দুটো যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি। সেটাই আমরা এখানে করেছি। এই দুটো লম্ব বলে এ কিউ আর হচ্ছে এ আর ও দুটো যোগফল 180 হয়ে যাবে 90 90 করে। তাহলে এই দুটো যদি যোগফল 180 হয়ে যায়, কিউ এ আর আর কিউ ও আর এই দুটোর যোগফল কিন্তু যেটা ঘটবে, এই দুটো যোগফল হবে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি। তাহলে এই কিউ এ আর মানে কিউ এ আর এই প্রতিসারক কোণটাকে সাধারণত কোণ এ লেখা হয়, আমরা তাই করেছি। কোণ এ প্লাস হচ্ছে কোণ কিউ ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটুকু হচ্ছে আমাদের একটা ফার্স্ট সমীকরণ হলো। এবার নেক্সট কি করছি, নেক্সট হচ্ছে আমরা নিচ্ছি ত্রিভুজ কিউ আর ও এই ত্রিভুজটার দেখো এই কোণটা আর এই কোণটা যোগফলটা কত হবে 180 ডিগ্রি। তাহলে R1 প্লাস R2 প্লাস হচ্ছে কোণ এই কোণটা, আচ্ছা এইটা তাহলে আমরা দেখলাম কিউ ও আর মানে আর হচ্ছে R1 প্লাস R2 মানে এই কোণ দুটো, মানে আমি ত্রিভুজ নিচ্ছি হচ্ছে কোণ ত্রিভুজ কিউ ও আর, তিনটে কোণের যোগফল সমান, সরি তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ আর ও আর কিউ ও এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা একটু আগে দেখলাম হচ্ছে এবার এই কিউ আর ও এই কোণটাই তো R2 ধরেছিলাম, আর ও কিউ আর এটাকে তো R1 ধরেছিলাম, সেগুলোকে আমরা বসিয়ে দিলাম। কিউ আর এর জায়গায় R2 আর কিউ এর জায়গায় হচ্ছে R1 বসিয়ে দিলাম। তাহলে আমরা এবার এই দুটো সমীকরণ তুলনা করে দেখো, এই সমীকরণ দুটো তুলনা করলে কি হবে, কিউ আর এর সঙ্গে একবার এ যোগ করে হচ্ছে পাচ্ছি হচ্ছে 180 ডিগ্রি, আর কিউ আর এর সঙ্গে একবার হচ্ছে R1 প্লাস R2 যোগ করে 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই এ আর 180 ডিগ্রি, এই এ আর R1 প্লাস R2 সমান, তাহলে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু কোণ এ। এবার কোণ কিউ আর টি এর কি হবে, এর ওই এবার যেটা যে কাজ করবো সেটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, আমি বহিস্থ কোণ নিচ্ছি এই কোণটা, মানে কোণ আর টি এম এটা বহিস্থ কোণ, আর টি এম এটা বহিস্থ কোণ। এর অন্তস্থ বিপরীত কোণ কোনটা হবে, এইটা যদি বহিস্থ কোণ নিই অন্তস্থ বিপরীত কোণ হবে এই কোণটা আর এই কোণটা, মানে আমি যদি নিই হচ্ছে এম টি আর এটা যদি বহিস্থ কোণ নিই অন্তস্থ বিপরীত কোণ হবে হচ্ছে টি কিউ আর টি আর কিউ এদের যোগফলের সঙ্গে সমান। তাহলে আমি লিখতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু কোণ টি কিউ আর ও কোণ যোগ টি আর কিউ, সেটাই আমি লিখেছি কোণ এম টি আর এটাই তো ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ টি কিউ আর প্লাস কোণ টি আর কিউ, কারণ হচ্ছে সেই সূত্রটা বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ যোগফল। এবার ঘটনা হচ্ছে কোণ টি কিউ আর কি, কোণ টি কিউ আর এটা হলো এই টি কিউ আর হলো হচ্ছে এই বড় কোণটা, মানে টি কিউ ও তার থেকে যদি এইটুকু বাদ দিই, এইটুকু মানে হচ্ছে ও কিউ আর অথবা আর কিউ ও, টি কিউ ও পুরোটা তো হচ্ছে এই বিপরীত কোণের সঙ্গে সমান, I1 এর সঙ্গে সমান, তাহলে টি কিউ ও ইজ ইকুয়াল টু I1, আর এইটুকু হচ্ছে
R1, তাহলে আমার যে কোণটা ছিল মানে TQR ইকুয়াল টু হবে হচ্ছে কোণ TQO মাইনাস RQO, কোণ TQR ইকুয়াল টু TQO মাইনাস RQO। TQO জায়গায় বা TQO যেটা TQOটা TQO ইকুয়াল টু হবে হচ্ছে PQN1, আর PQN1 কি NOI1 বিপরীতপূর্ণ অনুযায়ী বসাইছি I1 মানে এই TQOটা হচ্ছে I1, তার থেকে হচ্ছে R1টা বাদ দিয়ে দিই, তাহলে আমার এই যে কোণটা এই TQR ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস R1, সেটা আমরা এখানে বসাবো। এটা আমরা এই যে I1 মাইনাস R1 করে বসিয়েছি। এবার এই সেকেন্ড পার্টটায় আমরা যাবো। সেকেন্ড পার্টটা মানে TRQ এ কি হবে একই ব্যাপার, TRQ ইকুয়াল টু হচ্ছে যদি আমি নিই বড় কোণটা কি TQO মাইনাস হচ্ছে QRO এর বিয়োগফল TR, আমি আবার বলছি TRQ ইকুয়াল টু হচ্ছে TRO মাইনাস হচ্ছে QRO। এবার TROটা তো N2RS এর সঙ্গে সমান, তাহলে TR কারণ বিপরীত কোণ সমান হয়, তাহলে TRO ইকুয়াল টু হচ্ছে I1, আর তার থেকে যদি এই ছোটটুকু বাদ দিই হচ্ছে R2, তাহলে এইটা ইকুয়াল টু এই ছোট TRQ ইকুয়াল টু হচ্ছে I2 মাইনাস R2, তাই করেছি। TRQ কোন TRQ ইকুয়াল টু এখানে বসিয়েছে TRO মাইনাস QRO, TR এর জায়গায় বসাচ্ছি হচ্ছে I2 মাইনাস R2। এবার এইগুলোকে I1 প্লাস I2 কমন নিয়ে R1 মাইনাস R2 এগুলোকে কমন নিয়ে হয়ে যাচ্ছে হচ্ছে R1 প্লাস R2, R1 প্লাস R2 জায়গায় আগের বার আমরা A বসিয়েছিলাম, যেহেতু R1 প্লাস R2 ইকুয়াল টু এখান থেকে প্রুভ করেছিলাম R1 প্লাস R2 ইকুয়াল টু হচ্ছে কোণ A, আমরা এখানে এটা বসিয়ে দিচ্ছি R1 প্লাস R2 ইকুয়াল টু জায়গায় A বসিয়ে দিলাম, এই হচ্ছে প্রমাণটা। তাহলে যেটা প্রমাণ হলো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস কোণ A, এই প্রমাণটা কিন্তু আমাদের দিতে পারে, খুবই প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট প্রমাণ। চিত্রটি তোমরা আরেকবার আমি ভালো করে দেখে দিচ্ছি, চিত্রটা ভালো করে তোমরা বুঝে নাও। এই হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রতে আমরা তাহলে কি করব, এই চিত্রতে প্রমাণের প্রথম যে নিয়মটা ফার্স্টটা হচ্ছে এই চতুর্ভুজটা, নিয়মটাকে ভালো করে বুঝে নাও। প্রথম হচ্ছে এই চতুর্ভুজটা নিয়ে কাজ করব, তারপরে এই ছোট্ট ত্রিভুজটা মানে প্রথম কাজ করব হচ্ছে AQOR, এটা আমাদের কাজের মধ্যে পড়বে। 2 নম্বর কাজ করবে হচ্ছে কোন এই ত্রিভুজ QRO, শর্টকাটটা বুঝে নাও QRO এটা, আর ফাইনালি আমরা কি কাজ করব কোন ত্রিভুজ QTR নিয়ে কাজ। প্রথম কি কাজ হবে AQOR এর মধ্যে আমরা দেখব হচ্ছে 4টে চতুর্ভুজে 4টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি। এবার এরা যেহেতু লম্ব করে রেখেছি কোণ AQOR কোণ ARQ এরা হচ্ছে 90 ডিগ্রি করে দুজন, তাহলে দুটোর যোগফল 180 ডিগ্রি, তাহলে কোণ A আর কোণ এই কোণটা মানে কোণ QOR এটার যোগফল 180 ডিগ্রি হবে। এইটাকে কাজে লাগিয়ে আমরা চলে যাব হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ছোট ত্রিভুজটা মানে QOR এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে এই কোণটার যোগফল 180 ডিগ্রি, এই দুটো তো তাহলে R1 প্লাস R2, তাহলে R1 প্লাস R2 ইকুয়াল প্লাস হচ্ছে এই কোণটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো একটু আগে আমরা প্রুভ করলাম এটা প্লাস এইটা ইকুয়াল টু 180 ডিগ্রি, আবার আমরা দেখলাম এটা প্লাস এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই R1 প্লাস R2 যোগফলটা হচ্ছে এর সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে। এই প্রমাণটাকেই আমরা হচ্ছে তাহলে এখানে আমরা কি করলাম R1 প্লাস R2 ইকুয়াল টু কোণ A, এই প্রমাণটা এখানে রেখে দেবো। লাস্ট এবার চলে যাব হচ্ছে এই ফাইনাল যে প্রমাণের যে লাস্ট অংশটা হচ্ছে এই কোণ QTR এর জন্য সূত্র, এখানে কি সূত্র কাজে লাগাবো, কোন ত্রিভুজের বহিস্থ কোণের সমান হবে হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। এখানে বহিস্থ কোণ কত, কোণ MTR মানে ডেল্টা, MTR ইকুয়াল টু হবে কোণ TQR আর কোণ TRQ। এবার এই TQRটা যদি তোমরা ভালো করে দেখো দেখতে পাবা TQR ইকুয়াল টু কি হবে এই পুরো TQO মাইনাস কোণ হচ্ছে RQO, বাট TQOটা তো হচ্ছে N1 ও QP মানে এই I1 এর সঙ্গে সমান, তাহলে I1 মাইনাস এই ছোট কোণটা R1 ইকুয়াল টু এইটা, আবার এইটা এইভাবে হবে হচ্ছে I2 মানে এই পুরোটা I2 মাইনাস এর সঙ্গে সমান, তাহলে I1 মাইনাস I2 প্লাস I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 ইকুয়াল টু হবে তোমার ডেল্টা, মানে প্রমাণের এই অংশটা I1 মাইনাস I2 প্লাস
i2 মাইনাস r2 ইকুয়াল টু হবে হচ্ছে তোমার ডেল্টা। এই দুটোকে কমন নাও, r1 আর প্লাস r2 আগে আমরা এ প্রমাণ করেছি, বসিয়ে দাও, এটা পেয়ে যাবে। প্রমাণটা তোমরা বারবার করে দেখবে, বইতেও করে দেওয়া আছে, বারবার দেখবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবার কোন এই আমরা যদি একটা কাজ করি, আইটাকে ভ্যারি করি, ডেল্টা ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস এ, আমরা i2টাকে তো কিছু করতে পারি না, আমরা যদি আইটাকে ভ্যারি করি, এবার তাহলে i1টাকে যদি ভ্যারি করি, তার রেসপেক্টে যদি চ্যুতিকোণটাকে দেখতে মানে ডেল্টাকে দেখতে চাই, আমরা তাহলে দেখতে পাবো যে আইটাকে যতই আমি হচ্ছে পরিবর্তন করতে থাকবো, আইয়ের ভ্যালুটাকে 0 থেকে যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, আমরা দেখবো চ্যুতিকোণটার ভ্যালুটা আস্তে আস্তে হচ্ছে কমতে থাকবে, একটা মিনিমামে পৌঁছাবে, তারপর আবার বাড়তে শুরু করবে। যে আই এর জন্য এই চ্যুতিকোণটা মিনিমাম হয়ে যায় তাকে বলা হচ্ছে এই ন্যূনতম চ্যুতিকোণ বলা হয়। মানে প্রিজমকে যে অবস্থানে বসালে চ্যুতিকোণ সর্বনিম্ন হয় তাকে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান বলে। মানে আপাতন কোণটা যে আলোটা পড়ছে যেভাবে, যে সেটা সবচেয়ে যে কোণে পড়লে চ্যুতিকোণটা সবচেয়ে কম হয় তাকে প্রিজমের হচ্ছে ন্যূনতম চ্যুতির অবস্থান বলে। হ্যাঁ, এই হচ্ছে সেই আমাদের ত্রিভুজটা। বা ত্রিভুজের এবার যদি আমরা লক্ষ্য করি, দেখো এই হচ্ছে এই PQ রশ্মিটা এখান দিয়ে পড়েছে, পড়ে QR পথে গেছে, RS পথে বেরিয়ে চলে গেছে। এখন ঘটনা যে এইটা যদি হচ্ছে আপাতন কোণ I1, এটা প্রতিসরণ কোণ R1, এটা AB তলের জন্য, AC তলের জন্য এইটা হচ্ছে আপাতন কোণ R2 এবং I2 হচ্ছে এইটা। এবার আমরা যদি প্রমাণটা নিই, প্রমাণটা কি করব? প্রমাণটা হচ্ছে ফার্স্ট আমি যেটা বলেছিলাম চতুর্ভুজটা নেব, AQOR এই চতুর্ভুজ, AQOR এই চতুর্ভুজ, এটি একটি চতুর্ভুজ। চতুর্ভুজের চারটি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি হয়। মানে এই কোণটা, মানে এই A কোণটা, এই Q পুরো কোণটা, এই R এর এই কোণটা আর এই ওর কোণটা, এই চারটি কোণের যোগফল 360 ডিগ্রি। এবার ঘটনা হচ্ছে আমি এইটা তো AB তলের উপর লম্ব করে এঁকেছিলাম, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আবার এইটাকে আমি AC তলের উপর লম্ব করে এঁকেছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে 90 90 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা মানে A কোণটা আর হচ্ছে O মানে QOR এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে এই চতুর্ভুজের থেকে আমরা পেলাম। নেক্সট লক্ষ্য করো এই ত্রিভুজটা, এই QOR এই ত্রিভুজটাকে আমরা আবার একটু বড় করে লিখেছি তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। এই QOR এই চতুর্ভুজের এই কোণটা হচ্ছে R1 ধরে হবে, এই কোণটা R2, মানে এই RQO কে আমরা R1 ধরেছিলাম, তাহলে এই R1 প্লাস R2 আর এই কোণটা, এই যোগফলটা কত? এই যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। একটু আগে আমরা দেখলাম এইটার যোগফল 180 ডিগ্রি, এবার আমরা দেখছি এইটার সঙ্গে এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এ থেকে আমরা বলতে পারি না যে এই কোণটার সঙ্গে এই R1 প্লাস R2টা সমান। তাহলে যেটা আমি বলছিলাম কোণ QOR প্লাস A, QOR মানে এই কোণটা আর ওপরের কোণটার যোগফল 180 ডিগ্রি। আবার কি দেখলাম এই ছোট ত্রিভুজে, মানে এই ছোট ত্রিভুজটাতে R1 প্লাস R2 প্লাস এই কোণটা মানে QOR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এতে থেকে আমরা বলতে পারি না কি এই QOR এর সঙ্গে A যোগ করেও 180 ডিগ্রি পেয়েছি, বা QOR এর সঙ্গে R1 প্লাস R2 যোগ করে হচ্ছে 180 ডিগ্রি পেয়েছি। তাহলে এই এর সঙ্গে R1 R2 সমান, তাই লিখেছি। এবার এই প্রথম চতুর্ভুজ মানে এই AQOR এটা থেকে আর ওই ত্রিভুজ QOR এই ত্রিভুজ, এই দুটো থেকে আমরা এইটুকু পাই। এইবার আমাদের মনে রাখতে হবে কি নিচ্ছি, প্রথম চতুর্ভুজটা নেব, তারপর এই ছোট ত্রিভুজটা নিয়েছি, এবার আমরা চলে যাব পরের ত্রিভুজটা মানে এই QTR অথবা QRT এই ত্রিভুজটার ক্ষেত্রে। এবার কোণ MTR ইজ ইকুয়াল টু কি হবে, মানে এটা বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে এই অন্তস্থ বিপরীত কোণটা মানে TQR আর TRQ এর যোগফলের সঙ্গে সমান, তাই করেছি। কোণ MTR ইজ ইকুয়াল টু কোণ TQR প্লাস কোণ TRQ। এবার TQRটা কি? TQR মানে এই কোণটা, ভালো লক্ষ্য করে তোমরা দেখো TQR যদি এই কোণটা নিই, এটা ইজ ইকুয়াল টু এই পুরো কোণটা মানে TQO
সেটা থেকে যদি আমি হচ্ছে আর কিউও বাদ দিয়ে দিই, এবার টি কিউও মানে তো এই পি কিউ এইটা, মানে এইটা তো I1, তাহলে I1 থেকে এই ছোটোটা মানে R1 বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কি বসাচ্ছি, এই টি কিউ আর এর জায়গায়, টি কিউ এর জায়গায় বসায় টি কিউ আর এর জায়গায় বসাচ্ছি I1 মাইনাস R1। এবার এইটা আসবে মানে টি আর কিউ, এটা ইজ ইকুয়াল টু কি হবে, এই পুরো কোণটা মানে টি কিউ টি আর ও, টি আর ও আবার এইটার সঙ্গে সমান, এটা R2, সরি এটা I2, তাহলে টি আর ও মানে I2, আর এইটুকু মানে হচ্ছে কিউ আর ও মানে R2, সেটাতে এই পুরোটা থেকে এইটুকু বাদ দিলে তো পাবো এইটা, তাহলে টি আর ও সরি টি আর ও যদি নিই সেটা হচ্ছে I2, তার থেকে বাদ দিচ্ছি হচ্ছে কিউ আর ও মানে I2 মাইনাস R2, সেটা করলে পাবো হচ্ছে টি আর কিউটা। তাহলে টি আর কিউ এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে I2 মাইনাস R2। এবার এই I1 মাইনাস R2 প্লাস I2 মাইনাস R2, এবার I1 I2টা যোগ নিলাম,